আমি তখন ট্রেনের কেবিনে বসে স্বামীর জন্য অপেক্ষা করছিলাম। আমার বিয়ে এমন একটি লোকের সাথে হয়েছে যাকে আমি কখনো দেখিনি। বাবা মা অনেক বড়লোক ঘর পেয়ে ছেলে না দেখেই আমাকে বিয়ে দিয়ে দিল। স্বামীর জন্য অপেক্ষা করতে করতে হঠাৎ করে আমার চোখ মুজে গেল। অর্থাৎ আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ দেখলাম একটা লোক শেরওয়ানি পরে আমার কেবিনে ঢুকল। আমি ভাবলাম যেহেতু শেরওয়ানি পরে এসেছে তাহলে তো সেই আমার স্বামী। তাই আমি তাকে কোনো বাধা দেই নাই। লোকটি এসেই আমাকে কিছু না বলে আমার অলংকার খুলে একটি পুটলির মধ্যে রাখল। তারপর আমার সাথে কোনো কথা না বলে খুব নোংরামি করার চেষ্টা করছে। আমি আমার স্বামী ভেবে তার সাথে মন খুলে যা করলাম। তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং। আশা করি মনোযোগ সহকারে তোমরা পুরো গল্পটি শুনবে। তবে গল্পটি শোনার পূর্বে বন্ধুরা, তোমাদের নিকট আমাদের ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। আমার নাম সুস্মিতা সেন। আজকে আমার বিয়ের দিন। তাই আমাদের বাড়িতে বিয়ের সমস্ত জোগাড় যন্ত্র ধুমধামে হচ্ছিল। আমার বাবা আমাকে এইচএসসি পড়ানোর পরেই আমার বিয়ে পাকা করে দেন। আমাদের গ্রামে এরকমই হতো। এখানে মেয়েদের খুবই কম পড়াশোনা করানো হতো। এই গ্রামের মেয়েরা কোনোরকম ভাবে 18 বছর হলেই তাদেরকে বিয়ে দিয়ে এখান থেকে বিদায় করে দেওয়া হতো। আমার বাবা তবু আমাকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়িয়েছিল। তা না হলে আমাদের গ্রামের বেশিরভাগ মেয়ে ক্লাস 10 অবধি পড়াশোনা করতে পেরেছিল। আমরা গরিব পরিবারে ছিলাম, কিন্তু আমার বিয়ে আমাদের থেকেও ধনী পরিবারে হচ্ছিল। আমরা 2 ভাই বোন, ভাই আমার থেকে ছোট। আমি নিজের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন মনের মধ্যে সাজিয়ে রেখেছিলাম। কেননা বিয়ের আগে আমি নিজের মনের মতো কোনো জিনিসই কিনতে পারিনি। কারণ আমার বাবা মা গরিব। আমি কোনো জিনিসের বায়না করলে আমার মা আমাকে এটাই বলতো যে আমি যেন আমার হৃদয়ের সমস্ত স্বপ্ন আমার স্বামীর সাথে পূরণ করি। আমি আশা করেছিলাম যে আমার স্বামী আমার সমস্ত স্বপ্নের মান রাখবে আর আমাকে ভালো করে বুঝবে। কিন্তু কিছু কিছু জিনিস এমন ছিল যাতে আমি খুব দুঃখ পাচ্ছিলাম। আমার শ্বশুর বাড়ির লোকেরা আমার বাবার বাড়ি থেকে বিয়ের যৌতুক হিসেবে যা যা জিনিস দেওয়া হয়েছিল তাতে তারা বিভিন্ন রকমের খুঁত খুঁজে বের করতে শুরু করেছিল। আর আমার বাবার কাছে আরও জিনিসের দাবি করেছিল। আমি এই কারণেই অনেকবার আমার বাবাকে বলেছিলাম যে বাবা, এরকম বাড়িতে সম্বন্ধ করা উচিত না। কিন্তু আমার বাবা সব সময় বলতো যে ওরা বড়লোক মানুষ, এই কারণে ওদের সামনে তো আমাদের কিছুটা নিচু হতেই হবে, আর তাদের ডিমান্ডকেও পূরণ করতে হবে। আর এটাই আমাদের সবার জন্য ভালো হবে। কেননা আমি তোকে সচ্ছল পরিবারে বিয়ে দিতে চাই। একবার তোর বিয়ে হয়ে গেলে তারপরে আর কোনো অসুবিধাই হবে না। আর তবেই তো তুই ওই বাড়িতে সুখে থাকবি। আমার নিজের বাবার কথা মাঝে মাঝে ঠিক মনে হতো। কখনো কখনো আমি নিজেই বুঝতে পারতাম না যে না জানি আমার ভবিষ্যৎ কি হবে। যখন থেকে আমার বিয়ে ঠিক হয়েছে তখন থেকে এখনো অবধি আমি আমার হবু স্বামীকে দেখিনি। কেননা আমাদের এখানে নিয়ম ছিল যে বিয়ের আগে ছেলে মেয়ে একে অপরকে দেখবে না, শুধুমাত্র পরিবারের লোকেরাই দেখবে, আর তাদের পছন্দমতো বিয়ে ঠিক করে দেওয়া হবে। আমি তো ছোটবেলা থেকেই দেখতে খুব সুন্দরী। এই কারণেই আমার হবু স্বামীর বাড়ির লোকেরা যখন আমাকে প্রথমবার দেখল তখন তারা সঙ্গে সঙ্গেই আমাকে পছন্দ করে নেয়। তারা আমাদের গ্রাম থেকে অনেক দূরে দিল্লিতে থাকত। এই কারণেই খুব বেশি বরযাত্রী আমার বিয়েতে আসবেন না। কিন্তু যতই কম লোক আসুক না কেন বিয়েতে অনেক রকমের ঝামেলা থাকেই। এই কারণেই আমার বাবা আমার বিয়ের সমস্ত ব্যবস্থাপনা নিয়ে খুব টেনশনে ছিলেন আর চিন্তা করতে লাগলেন কিভাবে বিয়ের সমস্ত কিছু ঠিকঠাক ভাবে করা যায়। যাই হোক, আমার বিয়ে নির্ঝঞ্ঝাটে হয়ে গেল। এরপরে বিয়ের সমস্ত নিয়মকানুন শেষ হলে আমি বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে সন্ধেবেলা রেলওয়ে স্টেশনে এসে গেলাম। আমার হৃদয় বারবার আমার স্বামীর মুখ দেখার জন্য অস্থির হয়ে উঠছিল। কিন্তু মুখ তো দূরের কথা, আমি আমার স্বামীকে এক নজরও দেখতে পেলাম না। কেননা আমার শ্বশুর বাড়ির লোকেরা একটা লম্বা ঘুমটা আমার মুখের উপরে টেনে দিয়ে রেখেছিল। তার উপরে আমার শ্বশুর বাড়ির মহিলারা ছিল, আমার শাশুড়ি, ননদ, আরও অনেক আত্মীয় স্বজন ছিল। তারা সবাই আমাকে একেবারে ঘিরে রেখেছিল, যার কারণে আমি আমার স্বামীকে
না কিছু বলতে পারছিলাম, না তো তাকে এক ঝলক দেখতে পাচ্ছিলাম। তারপর আমি নিজের মনকে বোঝালাম যে আর তো মাত্র কিছু সময়ের ব্যাপার। কিছুক্ষণ পরে ট্রেন স্টেশনে এলে আমরা সবাই মিলে ট্রেনে উঠে বসব। তখন আমার স্বামী আমার পাশে এসেই যাবে। এই কারণে আমাকে আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। এতটুকু অপেক্ষা তো আমি করতেই পারি। আমি জানি আমার স্বামী আমাকে দেখার জন্য অস্থির হয়ে আছে, যেরকম আমি অস্থির হয়ে আছি। আমি মনে মনে খুশি ছিলাম যে আমার স্বামী যখন আমাকে প্রথমবার দেখবে তখন আমার সৌন্দর্য দেখে হতভম্ব হয়ে যাবে, আর না জানি সে আমার কত প্রশংসা করবে। আমি এই সমস্ত কথাই ভেবে ভেবে বারবার পুলকিত হচ্ছিলাম, আর মনে মনে খুব খুশি হচ্ছিলাম। কিছু সময় পরেই আমাদের ট্রেন স্টেশনে এসে গেল, আর আমরা সবাই নিজেদের বুক করা ক্যাবিনে উঠে বসে গেলাম। এখনো আমার শাশুড়ি আর আমার নন্দ আমার সঙ্গে আটার মতো লেগে রইল। আমার শাশুড়ি আমার কাছে এসে বসল আর বলতে লাগল, বৌমা, নিজের ঘোমটা সরিয়ে আমাকেও তো একটু নিজের মুখটা দেখাও। আমিও তো আমার হৃদয় ভরে আমার ছেলে সমিতের নববধূকে দেখি। তার কথা শুনে আমি দীর্ঘশ্বাস ছেড়ে মাথা থেকে তাড়াতাড়ি করে নিজের ঘুমটা মুখ থেকে উঠিয়ে দিলাম। কিন্তু আমি আমার চোখ নিচু করেই রেখেছিলাম। আমার মুখ দেখে আমার শাশুড়ি কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে রইলা। তারপরে সে আর যে সমস্ত আত্মীয়রা ছিল তারা বলতে লাগল, সমিতের বউ তো একদমই চাঁদের মতো হয়েছে। আমাদের সমিতের ভাগ্য খুলে গেছে। তার উত্তরে তাড়াতাড়ি করে আমার শাশুড়ি বললেন, কপাল তো এই মেয়ের খুলে গেছে, যে আমার 7 রাজার ধন আমার ছেলে সমিতকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেয়েছে। না হলে তো কত ভালো ভাল মেয়ে আমার স্বামীর জন্য পাগল হয়েছিল। আমার শাশুড়ি আমাকে সুন্দর করে বোঝাতে লাগলেন যে দেখো, আমার সমিতের সবসময় খেয়াল রাখবে, আর ওর কোনো কথাতেই কখনো না করবেন না। ও যে রকম বলবে চুপচাপ সে রকম করে দেবে। ও এখন থেকে তোমার স্বামী, ওর সাথে মিলেমিশে থাকা তোমার কর্তব্য। এই কারণে ওর সঙ্গে ভালোভাবে থাকবে, বুঝেছ? আর সংসারের সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করবে। বেশি ঢং ঢং দেখানোর কোনো দরকার নেই, কেননা আমাদের ওখানে মেয়েদের নতুন নতুন বাহানা কেউই দেখতে চায় না। এই কারণে তুমিও এই আশা করবে না যে তুমি সমিতের সঙ্গে যে কোনো নকরা করতে পারবে। যদি তুমি ওকে খুশি রাখো তাহলে ও তোমার খুব খেয়াল রাখবে। ব্যাস, আমি চুপচাপ নিজের মাথা নাড়িয়ে হ্যাঁ বলে দিলাম। কিছু সময় পরে আমার শ্বশুর আমাদের কেবিনে এসে পড়লেন, আর আমার শাশুড়িকে বলতে লাগলেন, যাক বাবা, খুব ভালো হয়েছে, যেসব কিছু খুব ভালোভাবে কেটে গেছে। আমার শাশুড়ি বলতে লাগলেন, হ্যাঁ ভালো তো হয়েছে, ব্যবস্থাপনাও ওর বাপ ঠিকঠাকই করেছিল, কিন্তু সে আমাদের জন্য যে কামরা বুক করে দিয়েছে এটা সস্তা মনে হচ্ছে। আরও একটু ভালো কেবিন যদি বুক করে দিত তাহলে তার কি এমন অসুবিধা হতো? এই কথা শুনে আমার শ্বশুর বলতে লাগলেন, আরে এখন ছাড়ো এসব কথা, কি তুমি সামান্য একটা জিনিস নিয়ে পড়ে রয়েছ? তখন আমার শাশুড়ি বলতে লাগলেন যে আরে, যেটা বলার মতো কথা সেটা তো বলতেই হবে। আমরা এত বড় ফ্যামিলির মানুষ, আমাদের কোনো জিনিসের কোনো অভাব হওয়া উচিত না। এখনো তো কাপড় চোপড় আর অন্যান্য জিনিসও দেখা বাকি আছে। যদি আমার কোনো জিনিসের গড়বড় মনে হয় তাহলে আমি এর বাবাকে ডেকে সমস্ত উসুল করে নেব। আমার শাশুড়ির এই সমস্ত কথাতে আমার শ্বশুর হাতে মাথা নাড়িয়ে এই কেবিন থেকে বাইরে চলে গেল। এরপরে আমার শাশুড়ি নিজের মেয়ে মানে আমার নন্দকে বলতে লাগল, হ্যাঁ যাই হোক না কেন, এখন এই মেয়েটা আমাদের বাড়ির বউ, আমাদের সম্মান কি আর করা যাবে? যেমনই হোক না কেন আমাদের একে নিজের করে নিতে হবে। যৌতুক হিসাবে যতটা পাওয়া গেছে সেই নিয়েই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। নিজের শাশুড়ির মুখ থেকে এই সমস্ত কথা শুনতে আমার খুব খারাপ লাগছিল, কিন্তু আমি তাকে কিছু বলতে পারছিলাম না। সমস্ত বিষয় সহ্য করে আমি চুপচাপ বসে রইলাম। তারপরেও আমার শাশুড়ি বলতে লাগল, বৌমা, আমার পায়ে খুব ব্যথা করছে, নাও তাড়াতাড়ি করে আমাকে একটু মেসেজ করে দাও তো। এই বলে আমার শাশুড়ি তাড়াতাড়ি করে নিজের পা দুটো আমার এদিকে এগিয়ে দিলেন।
আমিও চুপচাপ তাকে মেসেজ করতে লাগলাম। আর সে খুব আরামে নিজের মাথা এলিয়ে চোখ বন্ধ করে ঘুমোতে লাগলেন। আমি মনে মনে ভাবতে শুরু করেছি যে কোথায় আমি নিজের স্বামীর সাথে দেখা করার স্বপ্ন দেখছিলাম, কিন্তু এই লোকেরা তো আমার পিছনেই ছাড়ছে না। এখন অনেক রাত হয়ে গেছে, কিন্তু তারপরেও ওই লোকেরা আমার কাছ থেকে বাইরে যাওয়ার নাম অবধি নিচ্ছে না। কিন্তু তারপর আবার ভাবলাম, আমাকে সমস্ত কিছুর অভ্যাস করে নিতে হবে, কেননা আমাকে এদের সাথে সারা জীবন কাটাতে হবে। যাই হোক, কিছু সময় পরে আমার শাশুড়ি বলতে লাগলেন, চলো, অনেক সেবা করে ফেলেছ, এখন আমাকে ছেড়ে দিয়ে আমার ছেলের সেবা করো গিয়ে। এরপরে আমার শাশুড়ি আমাকে বলতে লাগলেন যে দেখো, নিজের এই সমস্ত গয়নার খেয়াল রেখো, একটা গয়নাও এদিক ওদিক হওয়া চাই না। এটুকু বলেই তিনি কেবিন থেকে বাইরে বেরিয়ে গেলেন। তিনি চলে যাওয়াতে আমি শান্তির নিঃশ্বাস নিলাম। এখন রাত অনেক হয়ে গেছে। আমি চুপচাপ নিজের ঘোমটা তুলে নিজের চুল খুলে দিলাম আর জানলার পাশে বসে পড়লাম। ঠান্ডা হাওয়া আর বাইরের সৌন্দর্য দেখে আমার ভিতরে ভিতরে খুব শান্তি অনুভব হচ্ছিল। ট্রেন নিজের গতিতে চলতে শুরু করেছিল। আমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম ঘন জঙ্গল, তার উপরে পূর্ণিমার চাঁদ যেন স্বর্গের মতো মনে হচ্ছিল। আমি কিছু সময় চুপচাপ বাইরের দৃশ্য দেখতে লাগলাম আর গুনগুন করে গান গাইছিলাম। এরপরে আমার হঠাৎ করে খেয়াল এলো যে অনেক সময় পার হয়ে গেছে, কিন্তু আমার স্বামী এখনো অবধি আমার কাছে কেন আসছে না? আমি সমস্ত কিছুই ভাবছিলাম। তখনই আমার কেবিনের দরজায় কারো আসার শব্দ শুনতে পেলাম। আমি বুঝে গেলাম যে আমার স্বামী আসছে। আমি তাড়াতাড়ি সোজা হয়ে বসে পড়লাম আর নিজের ঘুমটা আস্তে আস্তে করে মাথায় উঠিয়ে দিলাম। আমার স্বামী ভেতরে এসে পড়ল। এরপরে ওর নিজের মুকুট খুলে এক সাইডে রাখল। আমার মনে হয়েছিল ও আমাকে কোনো না কোনো কথা তো অবশ্যই বলবে, আর আমি প্রথমবার নিজের স্বামীর গলার আওয়াজ শুনতে পাব। আমি চুপচাপ মাথা নিচু করে বসে রইলাম। সে নিজের পাঞ্জাবি খুলে আমার সামনের সিটে রেখে দিল। তারপরে চুপচাপ আমার পাশে এসে বসে পড়ল। এরপরে সে আস্তে আস্তে আমাকে ছোঁয়ার চেষ্টা করল আর আমার চুলকে এক সাইডে করে দিল। তার এরকম করাতে আমার মধ্যে একটা অদ্ভুত রকমের ঢেউ খেলে গেল। আমার এরকম মনে হচ্ছিল যে আমি যেন কারেন্টের শক খেয়েছি। লজ্জায় আমার চোখ বন্ধ হয়ে গেল। আমি ভাবতে লাগলাম, এটা কি? এত আশার সাথে সাথে সবকিছু করতে শুরু করে দিয়েছে। আমার তো মনে হয়েছিল যে এ আমার সাথে কিছু সময় কথা বলবে, তারপরে কিছু সময় আমার প্রশংসা করবে, কিন্তু এ তো এরকম কিছুই করল না, এসেই শুরু করে দিল। তখন আমি ভাবলাম, হয়তো হতে পারে যে আমার স্বামী আমার জন্য খুব বেশি অস্থির হয়েছিল, এই কারণেই ওর দেরি সহ্য করতে পারছে না। এরপরে আমার স্বামী আমাকে ঘুরিয়ে তার দিকে বসাল আর আমার মুখ নিজের দুহাতে নিয়ে খুব গভীরভাবে দেখতে লাগল। আমি মুখে হালকা হাসি নিয়ে আস্তে আস্তে আমিও নিজের চোখ উঠলাম আর এক নজর নিজের স্বামীর দিকে তাকালাম। যখন আমি আমার স্বামীকে দেখলাম, তখন তাকে দেখে আমার মন খুব খুশি হয়ে গেল, কেননা আমার স্বামী দেখতে খুব হ্যান্ডসাম। যেরকম আমি মনে মনে চাইতাম সে একদম সেরকমই ছিল। এটা দেখে আমি খুব খুশি হয়ে গেছিলাম যে কম সে কম ভগবান আমাকে মনের মতো একজন জীবন সাথী দিয়েছেন। ও না তো শুধু দেখতে ভালো ছিল, বরং ওর হাইট, শরীর স্বাস্থ্য খুবই ভালো ছিল। ওর পেশিবহুল শক্তিশালী হাত আমাকে ভিতরে ভিতরে অস্থির করে তুলেছিল। এরপরে ও আমার শরীর থেকে এক এক করে গহনা খুলতে লাগল। এরপরে সেগুলোকে একটা কাপড়ের পুঁটলিতে করে এক সাইডে রেখে দিল। এই অনুভব আমি ভাষায় প্রকাশ করতে পারব না। আর আমার স্বামী যে রকমভাবে অস্থির হয়ে আমাকে কাছে পেতে চাইছিল, সেটা আমাকেও খুব খুশি করে দিয়েছিল, কেননা ও আমার সময়েরও পুরো খেয়াল রাখছিল। আমি খুব খুশি হয়েছিলাম, আর আমিও আমার স্বামীর সাথে সম্পূর্ণরূপে সাথ দিয়েছিলাম। এদিকে ট্রেন খুব স্পিডে ছুটছিল, আর ওদিকে আমরা আমাদের কাজে জমেছিলাম। এরপরে না জানি কখন, এতক্ষণ পরিশ্রম করার ফলে কখন যে আমার চোখ লেগে গেল, সেটা আমি বুঝতে পারিনি।
সকালের দিকে আমার কামরার বাইরে হালকা হালকা কথা বলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম, যেটা শুনে আমি তাড়াতাড়ি করে উঠে বসে পড়লাম। এরপর আমি লক্ষ্য করে দেখলাম যে আমার স্বামী কেবিনের মধ্যে নেই। আমি বুঝে গেলাম যে ও হয়তো ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেছে। আমি তাড়াতাড়ি করে নিজের কাপড় বদলালাম আর নিজেকে ঘোমটায় ঢেকে নিয়ে যখন বসলাম, তখনই আমার শাশুড়ি নন্দ আর আমার শ্বশুর হন্তদন্ত হয়ে আমার ক্যাবিনের মধ্যে ঢুকে পড়ল। প্রথমে তো আমি কিছুই বুঝতে পারছিলাম না যে কি হয়েছে, তাই আমি তাড়াতাড়ি করে তাদের কাছে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। তখন আমার শাশুড়ি বলতে লাগলেন যে তোমার সমস্ত গহনা ঠিকঠাক আছে তো? হঠাৎ তার মুখে এই রকম কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম, কেননা এই সময় শুধুমাত্র একটা লকেট ছাড়া আমার শরীরে আর কোনো গহনা ছিল না। কেননা আমার স্বামী রাতের বেলা আমার সমস্ত গহনা খুলে খুলে ফেলেছিল। আমার শাশুড়ি তাড়াতাড়ি করে আমাকে ভালোভাবে দেখতে শুরু করে দিল। এরপরে এটা দেখে হতবাক হয়ে গেল যে আমার শরীরে একটাও গহনা নেই। এর আগে আমি তাকে কিছু বলতাম, তিনি চিৎকার করা শুরু করে দিলেন যে এখন তো আমরা সম্পূর্ণরূপে বরবাদ হয়ে গেছি। ওই চোর না শুধু আমাদেরকে লুটে নিয়েছে, বরং বউমারও সমস্ত গহনা নিয়ে গেছে। আমাদের তো কয়েক লাখ টাকা লোকসান হয়ে গেল। আমি তো না জানি বৌমার গহনা নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম। আমি ভেবেছিলাম এই গহনা পরে আমি আত্মীয় স্বজনের বাড়ি যাব আর সবাইকে গিয়ে দেখাব যে আমার কাছেও এরকম দামি দামি গহনা আছে। কিন্তু এখন আমি কি করব না জানি। আমাদের তো কত লাখ টাকা লোকসান হয়ে গেল, সমস্ত টাকা পয়সা লুট হয়ে গেছে। আমার শাশুড়ি খুব বাজেভাবে কান্না করতে লাগলেন। এরপরে আমাকে বললেন, তোমার বুদ্ধি শুদ্ধি কি সব লোপ পেয়ে গেছে? তুমি কি করছিলে? তুমি টেরও পাওনি যে তোমার সমস্ত গহনা কখন খুলে নিয়ে গেছে? আমি তাদেরকে বলতে চাইতাম যে আমার সাথে সেরকম কিছুই হয়নি, কিন্তু আমার শাশুড়ি আমার কোনো কথা শোনার জন্য রেডি ছিলেন না। তিনি চিৎকার করতে করতে বলতে লাগলেন যে আমার তো মনে হয়েছিল যে বৌমা পা আমাদের পরিবারের জন্য ভালো হবে, কিন্তু এত অপয়া বেরোল, এখনো তো আমাদের বাড়িতে পৌঁছায়নি, তাতে আমাদের কয়েক লাখ টাকা লোকসান হয়ে গেল। যদি আমি আগে জানতাম যে এর পা পড়া আমাদের জন্য অশুভ, তাহলে আমি কখনোই আমার সমিতের জন্য একে নিয়ে আসতাম না। এরপরে তিনি চিৎকার করে বললেন যে তোমাকে তো আমি ছাড়ব না, তোমার এই বোকামির জন্য না জানি আমার কত লোকসান হয়ে গেল। এখন তুমি দেখবে আমি সমিতকে বলে কিভাবে তোমাকে অপমান করাই। তার এই কথা শুনে আমি ভিতরে ভিতরে কেঁপে উঠলাম। আমি মনে মনে ভাবতে লাগলাম যে আমার স্বামী হয়তো আমার শাশুড়ির কথা শুনে আমার সাথে খারাপ ব্যবহার করবে। এখনো তো আমার মন থেকে তার সাথে কাটানো মিষ্টি সময়টাকেও বের করতে পারেনি। এই সবই ভাবছিলাম, তখনই আমার শাশুড়ি বললেন যে এই ছেলেটা এত কেয়ারলেস যে কি বলবো। তখনই দুটো লোক আমার ক্যাবিনের মধ্যে ঢুকল, যার মধ্যে একজন লোকের গায়ে তো শুধু একটা গেঞ্জি ছিল, আর দ্বিতীয় লোকটার গায়ে কোনো কাপড়ই ছিল না, আর সে ঠিকভাবে হাঁটতেও পারছিল না। তাকে দেখে মনে হচ্ছিল যে সে মদের নেশায় পুরোদমে চুবুর হয়ে আছে, কেননা সে ঠিকঠাকভাবে দাঁড়াতেও পারছিল না। তখনই আমার শাশুড়ি একটা লোককে বলতে লাগল, একে তোমরা কোথায় পেলে? তখন ওই লোকটা বলতে লাগল যে আরে এ তো বাথরুমের মধ্যে এরকম অবস্থায় পড়েছিল, ওই চোর একেও ছাড়েনি, এর কাপড় খুলে নিয়েছে, আর এর দামি শেরওয়ানিও খুলে নিয়েছে, যেটা আমরা এর জন্য কিনেছিলাম। সেই চোর সেই শেরওয়ানিটাও নিয়ে পালিয়ে গেছে। আমি এইসব শুনছি। আমি তখনই আমার শাশুড়ি ওই লোকটাকে বলতে লাগল যে দেখ সমিত, তোর নতুন বউ কতটা বোকামতো কাজ করেছে। এর নিজের সমস্ত গহনা ওই চোরের হাতে তুলে দিয়েছে। যখন চোর ওর গহনা চুরি করে নিয়ে যাচ্ছিল, তখন তো এর চিৎকার চেঁচামেচি করা উচিত ছিল, কিন্তু এ তো না জানি কি ঘুমিয়েছিল যে ও কিছুই টের পায়নি। আমার শাশুড়ির মুখ থেকে এই কথা শুনে আমি তো হতভম্ব হয়ে আস্তে আস্তে নিজের চোখে উঠিয়ে সেই লোকটাকে দেখলাম।
যাকে আমার শাশুড়ি শমিত বলে ডাকছিল। লোকটার চেহারা দেখেই আমার তো মাথা ঘুরে গেল। কেননা যাকে তিনি শমিত আর আমার স্বামী বলছেন, সে তো সেই লোক না যে আমার সাথে কালকে রাতে বাসর রাত কাটিয়েছে, আর যাকে আমি নিজের স্বামী ভেবে আমার সমস্ত কিছু লুটিয়ে দিয়েছি। এ তো একটা মোটা সোটা দেখতে লোক ছিল, যে কিনা নিশাতে মাতাল হয়ে আছে। একে দেখেই আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। সাথে সাথে আমি এটা ভেবেও চিন্তায় পড়ে গেলাম যে যদি এদের মধ্যে কেউ এই কথাটা জানতে পেরে যায় যে ওই চোর আমার সাথে সেই সব কিছুই করেছে যেটা এদের ছেলের করার কথা ছিল, তাহলে না জানি এই লোকেরা আমার কি অবস্থা করত। তখনই ওই লোকটা বলতে লাগল, সানি তো সারা রাত বাথরুমে পড়ে আছিল, এ তো নতুন বউয়ের কাছে আসেনি। এ কথা শুনেই আমার শ্বশুর সঙ্গে সঙ্গে সানির গালে থাপ্পড় মেরে বললেন, এই ছেলেটা কখন শোধরাবে না? আরে কমপক্ষে কিছুটা তো লজ্জা কর। কালকে রাত তোর বউমার সাথে বাসর রাত ছিল, কালকে তো কমসে কম বৌমার খেয়াল রাখা উচিত ছিল। কিন্তু তুই তো নেশায় এত আসক্ত হয়ে পড়েছিস যে নেশা ছাড়া তুই কিছুই দেখতে পাস না। তুই একবারও বৌমার ব্যাপারে ভাবিসনি যে সারারাত তোকে ছাড়া তার একলা কিভাবে কাটবে? বৌমা কতটা অধীর আগ্রহে তোর জন্য অপেক্ষা করছিল, কিন্তু তোর তো কারো কোনো চিন্তাই নেই। এই সমস্ত কিছু তোর মায়ের তোকে বেশি আশকারা দেবার ফল, যার কারণে তুই কারো কোনো কথাই শুনিস না। আমার শ্বশুর এটুকু বলার সাথে সাথে আমার শাশুড়ি শ্বশুরের উপর চিৎকার করে বলতে লাগলেন যে খবরদার, তুমি যদি আমার ছেলেকে কিছু বলো তাহলে ভালো হবে না। ওর কি ভুল ছিল? ভুল তো এই মেয়েটা করেছে। ও যদি সমস্ত জিনিসের খেয়াল রাখত তাহলে আজকে আমাদের লাখ টাকার লোকসান হতো না। আমি মনে মনে ভাবতে লাগলাম যে আসলে এই এক রাতে আমার সাথে কি থেকে কি হয়ে গেল। চোর শুধুমাত্র আমার গয়নাই নিয়ে যায়নি, সঙ্গে আমার ইজ্জতও নিয়েছে। তার উপরে আমার কপালে এত খারাপ শ্বশুরবাড়ি আর এত জঘন্য স্বামী উঠেছে যে কি বলবো। তখন হঠাৎ আমার খেয়াল এল যে ওই চোর যখন আমার গহনা খোলা ছিল তখন সে একটা ছোট পুটলির মধ্যে সেগুলো রেখেছিল। হয়তো সে এই কারণেই এরকম করছিল, যাতে আমার সাথে সবকিছু করার পরে সে ওই পুটলিটা চট করে নিয়ে সেখান থেকে চুপচাপ চলে যেতে পারে। আমি এদিক ওদিক ভালোভাবে দেখে তারপরে নিচু হয়ে তাড়াতাড়ি করে ওই কাপড়টাকে টানলাম। সেটা সেই পুটলিটা ছিল যার মধ্যে সেই চোর আমার সমস্ত গহনা রেখেছিল। আমি যখনই ওই পুটলিটা খুললাম তখন এর মধ্যে থেকে আমার সমস্ত গয়না বেরিয়ে এল। যখন সেই গহনাকে বের করে আমি দেখলাম তখন আমার শাশুড়ি একটা লোভী শিয়ালের মতো তাড়াতাড়ি করে ওই সমস্ত গহনা আমার হাত থেকে ছিনিয়ে নিল, আর তার চোখ লোভে চকচক করে উঠল। এরপরে সে খুশি হয়ে বলতে লাগল, আরে বাহ, গয়না তো চোর নিতে পারেনি। আমার শাশুড়ি বলতে লাগলেন, আমি এতক্ষণ ধরে এই চিন্তাতে মরেই যাচ্ছিলাম যে আমার লাখ টাকার গয়না চুরে নিয়ে গেছে, কিন্তু কপাল ভালো যে এই লাখ টাকার গয়নার কিছুই হয়নি। আমি ভাবতে লাগলাম, আমার বাবার এত কষ্টে বানানো এই গহনার উপরে এই মহিলা কি রকম নির্লজ্জের মতো নিজের অধিকার ফলাচ্ছে। তারপরে তিনি আমার দিকে তাকিয়ে রাগী স্বরে বলতে লাগলেন যে যখন তুমি জানতে এই গয়না তুমি আগের নিচে লুকিয়ে রেখেছ, তাহলে আমাকে এতক্ষণ ধরে বলনি কেন? আমি কখন থেকে এর জন্য এত টেনশন করছিলাম। যদি আমার হার্ট অ্যাটাক হয়ে যেত তারপরে কি তুমি এই গয়নার কথা বলতে? আমি আস্তে আস্তে বললাম, মা, আমি তো কখন থেকেই আপনাকে বলার চেষ্টা করছিলাম, কিন্তু আপনি তো আমাকে বলার মতো সুযোগই দেননি। আমার এই কথা শুনে আমার শাশুড়ি বলতে লাগলেন, তুমি এখনই আমার মুখে মুখে কথা বলছো। খবরদার, যদি আমার কথার উপর তুমি কথা বলো তাহলে ভালো হবে না। আমার শ্বশুর তাড়াতাড়ি করে আমার পক্ষ নিয়ে বললেন যে এতে বোমা কি এমন ভুল কথা বলেছে? তুমি এতক্ষণ ধরে কথা বলতে দিচ্ছিলে কাউকে? তুমি তো একাই বকবক করে যাচ্ছিলে। যাই হোক, তুমি দেখো যে কত বুদ্ধিমান বৌমা পেয়েছি আমরা। এ আগেই নিজের সমস্ত গহনা খুলে এক সাইডে যত্ন করে রেখে দিয়েছিল। যদি এরকম না করত
তাহলে হয়তো ওই চোর এই সমস্ত গয়না নিয়েও পালিয়ে যেত। শ্বশুরের এই কথা শোনার পরে আমার শাশুড়ি চুপচাপ আমার দিকে দেখতে লাগলেন। এরপরে আমার শাশুড়ি আবার বলতে লাগলেন, এখন যা হওয়ার ছিল তা হয়ে গেছে। টাকা পয়সা কাপড় চোপড়ের লোকসান তো হয়ে গেছে। এখন কি করা যাবে? কিন্তু এই সমস্ত কিছু এই অপয়া মেয়ের কারণেই হয়েছে। আমি আমার শাশুড়িকে বললাম, মা এখন আর কি করা যাবে? কে জানত যে চোর এরকম করে সব কিছু নিয়ে যাবে। এখন আমি যেমনি হই না কেন, আমি তো আপনার বাড়ির বউ, আপনাদের বাড়ির সম্মান। এখন আমি যেমনই হোক না কেন, আমার নাম তো আপনাদের সাথে জড়িয়ে গেছে। তাই এখন আর কিছুই করার নেই। আমিও নিজের শাশুড়িকে সেই কথাটাই ফিরিয়ে দিলাম, যেটা উনি আমার জন্য বলেছিলেন। প্রথমে তো আমি মনে মনে এই কথাটা নিয়ে খুবই লজ্জিত ছিলাম যে একটা চোর আমার সাথে সবকিছু করে গেছে। কিন্তু এখন আমি একদমই লজ্জিত নই। কারণ এখন আমি এটাই ভাবছি যে এরকম লোকেদের সাথে এটাই হওয়া উচিত ছিল। আমার বিয়ে একটা এমন লোকের সাথে দিয়ে দেওয়া হয়েছে যে নেশা ছাড়া আর কিছুই বোঝে না। কম সে কম আমি একবারই হোক না কেন, কিন্তু আসল পুরুষের সুখ পেয়েছিলাম। আর এই সুখটাকে নিজের ভিতরে অনুভব করে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারব। সে যেই হোক না কেন, সত্যিকারের পুরুষ ছিল। সে আমাকে যে সুখ দিয়েছিল সেটা এই মোটা লোকটা, মানে আমার স্বামী, কখনোই দিতে পারত না। আমার মতো সুন্দরী মেয়েদের চোরের মতো লোক পাওয়া উচিত, কিন্তু আমার ফাটা কপাল। তাই আমি সমিতের মতো স্বামী পেয়েছি। কিন্তু কম সে কম আমার বাসর রাত তো খারাপ হয়নি। যদিও সেটা ট্রেনের মধ্যে আমার স্বামী মনে করে অন্য লোকের সাথে হয়েছিল। আর সেই চোরও আমার সাথে এতটা সততা দেখিয়েছিল যে সে আমার সাথে সবকিছু করার পরেও আমার একটা গয়নাও চুরি করে নিয়ে যায়নি। এটা ভেবেই আমি মনে মনে হাসতে লাগলাম। আমাকে হাসতে দেখে আমার শাশুড়ি আমাকে বললেন, তুমি এত হাসছো কেন? তখন আমি ধীর গলায় বললাম যে আসলে আমি এটা ভেবে খুশি হচ্ছে যে আমাদের গহনা বেঁচে গেছে। আর এখন আপনি আত্মীয় স্বজনের কাছে এই গহনা পরে আরামসে যেতে পারবেন। আমার এই কথা শুনে আমার শাশুড়ি বললেন, হ্যাঁ, তুমি এই কথাটা ঠিকই বলেছ। এর কিছুক্ষণ পরে তারা সবাই আমার কেবিন থেকে বেরিয়ে গেলেন। আমার স্বামীও আমার শ্বশুরের সাথে কেবিন থেকে বেরিয়ে গেল। আমি আর একবার চুপচাপ জানলার কাছে বসে বাইরের দৃশ্য দেখতে লাগলাম। আর মনে মনে গুনগুন করে গান গাইতে লাগলাম। আর ভাবতে লাগলাম, এক মদখোর নেশাখোর স্বামীর চাইতে এক সৎ চোর আমার কাছে অনেক ভালো। কারণ চোর তার নিজের হাতে সব কিছু খুলেও সে আমাকে মজা দিয়ে চলে গেল, কিন্তু তার লাখ টাকার জিনিসের প্রতি কোনো লোভ নাই। কি অসাধারণ চোর এসেছিল আমার জীবনের প্রথম বাসর রাতে। বন্ধুরা, ঘটনাটি এখন আমি অনেক মিস করি। আর ভাবি কখন আসবে আমার জীবনে আর একটা সেই রকম চোর, যেই চোরের দেওয়া সুখ এখনো আমি ভুলতে পারি নাই। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের গল্পের মূল নায়িকা হলো আমার মা হেনা। আমি কখনই ভাবিনি যে আমি আমার মা হেনাকে আমার নিজের স্ত্রী হিসেবে পাব। যেদিন মা আমায় অনুভব করল যে আমি বাড়ির কর্তা। আমার নাম রাজু। কয়েক মাস আগে আমার বাবা মারা গেছেন, কিন্তু আমার আর মায়ের জন্য সবকিছুই রেখে গিয়েছিলেন। আমাদের জন্য একটি বাড়ি এবং ব্যাংকে বেশ ভালোমতো টাকা পয়সা রেখে গিয়েছিলেন। আমি একটি রাজ্য সরকারের কর্মচারী আর আমার মাইনে বেশ ভালো ছিল। ঘরের কাজ করতে আমার একদমই ভালো লাগত না আর আমার জীবন অফিস আর পাড়ায় আড্ডা মেরেই কেটে যেত। আমি কখনই বাড়ি নিয়ে মাথা ঘামাই না। আমার বাবা বাড়ির বাইরের কাজকর্ম দেখত আর মা বাড়ির ভিতরের দায়িত্ব নিত। তাই আমি কোনো চাপ ছাড়াই জীবন যাপন করছিলাম। কিন্তু যেদিন আমার বাবা আমাদের ছেড়ে চলে গেলেন, তখন আমি বুঝতে পারি যে মাকে সমস্ত কাজ করতে হয়। মা কিছু না বলেই প্রায় 1 মাসের উপর সব দিক সামলাচ্ছিল এবং কখনো অভিযোগ করেনি।
কিন্তু একদিন মা আমার উপর অনেক চেঁচিয়েছিল। মা আমার উপর রেগে বলেছিল, তুই একটা দায়িত্বজ্ঞানহীন ছেলে। তোর বাবার অবর্তমানে তুই বাড়ির কর্তা। তাই তোকে পরিবারের সমস্ত কাজকর্মের দায়িত্ব নেওয়া উচিত। মায়ের জন্য আমার খারাপ লাগল এবং তখন থেকে আমি বাড়ির সব কাজকর্ম করতে শুরু করলাম। আর মাকে সবভাবে সাহায্য করতে লাগলাম। আমি বাড়ির বাইরের সমস্ত কাজ করতে লাগলাম। এবং মা আর কখনো অভিযোগ করেনি। মা খুব খুশি হয়েছিল। প্রতিটি জিনিস ভালো চলছিল যতক্ষণ না বুঝলাম মাও একজন মহিলা। আমার এখনও সেই দিনটি মনে আছে। আমি কাজ থেকে তাড়াতাড়ি এসেছি এবং যেহেতু মা আমার জন্য দরজা খোলেনি, আমি আমার চাবিটি দিয়ে দরজা খুলে বাড়ি ঢুকলাম। বাথরুম থেকে শাওয়ারের আওয়াজ আসছে। আমি আমার সমস্ত জিনিসপত্র রাখার জন্য আমার ঘরে গেলাম। কিছুক্ষণ পরে শাওয়ারের আওয়াজ থামল এবং বুঝলাম মা তার ঘরে ঢুকল। আমি আমার ঘর থেকে বেরিয়ে মায়ের ঘরের দিকে যাচ্ছিলাম। মায়ের ঘরের দরজায় গিয়ে দেখলাম যে দরজাটি ঠিকভাবে বন্ধ করা হয়নি। দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতর তা দেখা যাচ্ছিল। মা ভেজা পড়ে দাঁড়িয়ে আছে। মায়ের উপর থেকে সম্পূর্ণ। মায়ের বেশ বড় বড় দুটো পরিষ্কার দেখা যাচ্ছে। সেই জন্য মায়ের নরম গোলাকার গুলো খুব সুন্দর লাগছে। মায়ের গুলো বাদামি রঙের। সদ্য স্নান করার জন্য মায়ের মাথার চুল ভিজে ছিল আর সারা গায়ে জলের ফোঁটা লেগেছিল। মাকে দেখতে খুব সুন্দর লাগছে। মায়ের নজরে আসার আগে আমি একটু জোরে মা বলে ডেকে নিলাম। মা সঙ্গে সঙ্গে নিজের তোয়ালেটা নিজের চাপা দিয়ে দরজা খুলে জিজ্ঞেস করল, রাজু, কখন এলি তুই? আমি তো বুঝতেই পারিনি। আমি বললাম, এই কিছুক্ষণ আগে এসেছি। সব বাজার রান্না ঘরে রেখে দিয়েছি। তারপর আমি আর মা কিছুক্ষণ স্বাভাবিক কথাবার্তা বললাম। আমার মায়ের সেই দৃশ্যের পরে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। এরপর থেকে আমি মাঝে মাঝেই মাকে অর্ধ এবং পড়া অবস্থায় দেখতাম। মায়ের প্রতি দিন দিন আমার আকর্ষণ বাড়তে থাকে এবং আমি সব সময় মায়ের অর্ধ দেখার সুযোগ খুঁজতে শুরু করি। এমনকি আমি মায়ের সম্পর্কে চিন্তাভাবনা করা ও শুরু করেছি। মাঝে মাঝে মাকে চিন্তা করে শুরু করি। এই মুহূর্তে আমি বুঝতে পারি যে বাবা আমাকে বাড়ি এবং নগদ ছাড়া অন্য আরেকটা জিনিস রেখে গেছেন। সেটা হলো আমার মা এবং তার সুন্দর সমস্ত উত্তরাধিকার এর সেরা সম্পত্তি। এক রাতে আমরা টিভিতে একটি হিন্দি সিনেমা দেখছিলাম। এটি বিবাহবহির্ভূত সম্পর্কের স্বল্প বাজেটের সিনেমা ছিল। সিনেমাটায় অনেক দৃশ্য ছিল। যদিও পুরো দৃশ্য ছিল না, কিন্তু নায়িকার ডিপ কাট, নায়কের নায়িকাকে দৃশ্য বা নায়িকার দৃশ্যগুলো খুব ছিল। সিনেমাটা দেখতে দেখতে আমরা দুজনেই খুব হলাম। আমি দেখতে পাচ্ছিলাম যে মা খুব হয়ে ভারী শ্বাস নিচ্ছে। সিনেমার পরে আমরা সিনেমাটা সম্পর্কে কিছুটা আলোচনা করলাম এবং তারপরে আমরা আমাদের ঘরে চলে গেলাম। আমি এতটাই ছিলাম যে ঘরে এসে আমার কিন্তু তারপরেও ঘুমোতে পারলাম না। সিনেমা এবং আমার মাকে নিয়ে ভাবতে ভাবতে হতে লাগলাম। আমি দেখলাম যে আমাকে কিছু করতে হবে। আমি চিন্তা করলাম, যেহেতু আমি বাড়ির কর্তা, তাই বাড়ির মহিলাকে আমার কর্ত্রী বানাতে হবে। আমি আমার বাড়ির মহিলাকে সন্তুষ্ট করব এবং সে আমাকে সন্তুষ্ট করবে। আমি এটাও জানতাম যে মহিলাটি আমার মা এবং সে আমাকে তার অংশীদার হিসাবে গ্রহণ করবে না। আমি সেটা মাকে বোঝালেও সে সেটাতে রাজি হবে না, তাই সবচেয়ে ভালো জিনিস হবে প্রথমবার মাকে জোর করা। একবার যদি মাকে জোরে করে আনতে পারি তাহলে সে পরে আমাকে তার প্রেমিক হতে দেবে। এইসব ভাবতে ভাবতেই আমার আবার শক্ত হয়ে গেল। আমি আস্তে আস্তে আমার ঘর থেকে বের হয়ে মায়ের ঘরে চলে গেলাম। দরজা বন্ধ থাকলেও লক করা ছিল না। আমি দরজা খুলে মায়ের ঘরে ঢুকলাম। মায়ের ঘরে নাইট ল্যাম্প জ্বালা ছিল। মা দেওয়ালের দিকে মুখ করে শুয়ে আছে। আমি এগিয়ে দেখলাম যে মায়ের সরে গেছে আর মধ্যে দিয়ে মায়ের দুটো জেন বেরিয়ে আসছে। মায়ের খুব সুন্দর এবং ধীরে ধীরে মায়ের নিঃশ্বাসের তালে তালে সেটা কাঁপছে। আমার বাবা মারা যাওয়ার পরে থেকে মা একা একা শুত। আমি স্থির করলাম যে যদি কখনো মায়ের সাথে আমি, তবে সেটা আমার বিছানায় করব। কারণ ওই বিছানাতেই বাবা বেঁচে থাকার সময় মা বাবা, কারণ আমি চাইছিলাম মাকে আমার কর্ত্রী বানিয়ে একই বিছানায়। এরপর আমি মায়ের হাতটি ধরে বিছানা থেকে টেনে নামিয়ে তাড়াতাড়ি আমার ঘরে নিয়ে এলাম। মা ঘুমের ঘরে কিছু বোঝার আগেই আমার ঘরে এনে দরজাটা লক করে দিলাম। মা থতমতভাবে আমার দিকে জিজ্ঞেস করল, কি করছিস? আমি কিছু না বলে মায়ের টানতে লাগলাম। মা দু হাতে করে ধরে আছে যাতে আমি সেটা খুলতে না পারি। কিন্তু আমি তখন পাগলে হয়ে আরও জোরে টানতে লাগলাম আর মায়ের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল। মায়ের থেকে পুরোটা টেনে নিলাম। মা এবার বুঝতে পারছিল যে কি হতে চলেছে। মা শুধু পরে আমার সামনে দাঁড়িয়ে আছে।
মাকে ওই অবস্থায় দেখে আমার ফেটে বেরোতে চাইছিল। এরপর মাকে কাছে টেনে তার চেষ্টা করতেই মা আমাকে ধাক্কা দিতে শুরু করল। মা নিজের মুখটা সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমি দুহাতে মাকে ধরে নিজের বসিয়ে দিলাম। তারপর মায়ের দুটো ভালো করে নিজেরটা মায়ের ভেতরে দিয়ে মাকে খুব ভালো করে মায়ের বাধা দেওয়ার শক্তি যেন কমে গেল। মা চুপচাপ দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পরে যখন মাকে ছেড়ে দিলাম, তখন মা তাড়াতাড়ি ঘরে থেকে বেরোবার জন্য দরজার দিকে যেতে লাগল। আমি দৌড়ে মায়ের দিকে গেলাম এবং এক হাত দিয়ে মায়ের ধরে আবার বিছানার কাছে নিয়ে এলাম। মা অবশেষে জিজ্ঞেস করল, কেন তুই আমার সাথে এরকম করছিস? আমি বললাম, কারণ তুমি আমায় বলেছিলে যে আমি বাড়ির কর্তা, তাই আমি তোমায় আমার কর্ত্রী বানাতে চাই। মা বলল, কিন্তু আমি তোর মা, মায়ের সাথে এসব কেউ করে না। এই বলে কাঁদতে শুরু করল। তুমি মায়ের সাথে সাথে একজন মহিলাও, তাই না? এই বলে মায়ের জবাবের অপেক্ষা না আবার বললাম, মা, তুমি আমায় আর বাধা দিও না। বিছানায় শুয়ে পড়ে আমার জন্য প্রস্তুত হও। আমি মায়ের দিলাম। আর তারপর নিজের লম্বা শক্তটা বেরিয়ে এলো। মা আমার দিকে তাকিয়ে দেখে নিজের মুখটা ঘৃণায় সরিয়ে নিল। এরপর মাকে বিছানায় শুইয়ে দিলাম আর মা আমায় দুহাত দিয়ে বাধা দিতে থাকল। আমি মায়ের দুহাতের কবজি আমার এক হাত দিয়ে ধরে মায়ের মাথার উপরে রাখলাম। কাঁদতে কাঁদতে মা বিছানায় চিৎকার করে বলল, তুই কি চাস আমার থেকে? আমি কিছুই বললাম না। কিছুক্ষণ পরে মা উঠতে চেষ্টা করল। এবার আমায় ধাক্কা মেরে উঠে দাঁড়িয়ে দরজার দিকে যেতে শুরু করতেই আমি মাকে পেছন থেকে ধরলাম। তারপর এক হাতে আরেক হাত দিয়ে দড়িটা টান দিতেই মায়েরটা ঝপ করে মেঝেতে পড়ে গেল। মা সঙ্গে সঙ্গে নিজের হাত দিয়ে নিজের উপরে ঢাকা দিল। এরপর আমি মাকে আমার দিকে ঘোরাতেই মা আরও বেশি করে কাঁদতে শুরু করল আর নিজের ঢাকার চেষ্টা করল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের দেখছিলাম। মা কাঁদতে কাঁদতে বলল, এরকম করিস না, আমি তোর মা হই। আমি মায়ের মুখের দিকে তাকিয়ে বললাম, এবার থেকে তুমি আমার জীবন সঙ্গিনী ও হবে। এই বলে মায়েরটা খুলে দিলাম। মা তখন এক হাতে নিজের আর অন্য হাতে নিজেরটা ঢেকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। মাকে অসম্ভব সুন্দরী লাগছিল। আমি মায়ের হাত দুটো জোরে করে সরিয়ে দিতেই সুন্দর নরম বড় বড় দেখতে পেলাম। বাদামি রঙের দুটো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। বুঝলাম মা হয়ে গেছে। আমি এবার মাকে বিছানায় শুইয়ে দিয়ে মায়ের উপর শুয়ে পড়লাম। কিন্তু মা তখন নিজের হাত দিয়ে আমার বাধা দিচ্ছিল। এবার মায়ের দুটো হাতের কবজি একসাথে এক হাত দিয়ে ধরে মায়ের মাথার উপর ধরলাম, আর একটা হাত দিয়ে মায়ের ধরলাম। মায়ের কালো ঘন ঢাকা ছিল। মা পা দুটো একসাথে চেপে রেখেছিল, তাই আমি আমার পা দিয়ে মায়ের দুটো পা জোরে করে ছড়িয়ে দিয়ে একটা আঙ্গুল ভেতরে দিলাম। মা হিসিয়ে উঠল আর বলল, এরকম করিস না, এটা পাপ কাজ। আমি কোনো কথা না বলে মায়ের খেতে খেতে কিছুক্ষণের মধ্যেই মায়ের ভিজে গেল আর মা শুধু না করতে করতে বের করে দিল। মা হাঁপাতে হাঁপাতে বিছানায় পড়ল। আমি এবার মায়ের হাত দুটো ছেড়ে দিলাম আর মায়ের বাধা দেওয়াটাও যেন বন্ধ হয়ে গেল। এবার আমি মায়ের উপভোগ করতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে যখন উঠলাম, মাকে বিছানায় দেখলাম না। আমি তখনও আমার বিছানা ছিলাম। আমার এখনও মেঝেতে রয়েছে, তবে আমার মায়ের চিহ্ন নেই। এক মুহূর্তের জন্য আমি ভাবলাম যে আমি কি স্বপ্ন দেখছিলাম, কিন্তু তারপর যখন বিছানায় দেখলাম যে দাগ, তখন বুঝতে পারি যে এটি স্বপ্ন নয়। আমি সত্যি করেই মাকে রাতে আমি তখন খুব অপরাধবোধ অনুভব করলাম। আমার ঘরের বাইরে হাঁটার মতো সাহস আমি পেলাম না। আমি যতক্ষণ পারলাম ঘরের মধ্যেই থাকলাম। এটা ভালো যে সেদিনটা রবিবার ছিল। কয়েক ঘন্টা পরে আমার মা দুপুরের দিকে আমার ঘরে এসে আমায় ডেকে বলল, অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়। মায়ের ডাক শোনার পরে আমার মধ্যে কিছুটা আত্মবিশ্বাস ফিরে এলো। আমি তাড়াতাড়ি বাথরুমের কাজ করে আবার নিজের ঘরে চলে এলাম। আমি আমার মাকে আরও বেশি সময় এড়াতে চেষ্টা করেছি যতক্ষণ না সে আমাকে আমার লাঞ্চ খেতে ডেকেছিল। সেই দিনটি আমাদের দুজনের জন্য এক ভয়াবহ দিন ছিল। আমরা কখনই কোনো কথা বলিনি। এইভাবে আরও কয়েক দিন পার হলো, যেখানে আমি আর মা দুজন দুজনকে এড়িয়ে চলতে লাগলাম। যেহেতু আমি চাকরি করি, তাই অনেকটা সময় আমি বাড়ির বাইরে থাকতাম। না হলে এরকম পরিস্থিতিতে আমি হয়তো পাগল হয়ে যেতাম। এই সময়ে মা ও আমাদের প্রতিবেশী এবং নিকটাত্মীয়দের সাথে অনেক সময় দিত। সম্ভবত আমার থেকে দূরে থাকার জন্যই মা এটা করত বলে আমার ধারণা। প্রায় 1 মাস শেষ হবার পরে আমি ঠিক করলাম এইভাবে চলতে পারে না এবং আমাকে কিছু একটা করতে হবে। বৃহস্পতিবার আমাদের রাতের খাবারের পরে আমি মাকে বললাম, মা, আমি খুব দুঃখিত।
এবং আমি কখনোই তোমাকে আঘাত করার জন্য এটা করিনি। আমি সত্যি তোমায় খুব ভালোবাসি। মা আমার দিকে তাকিয়ে তারপর কান্নায় ফেটে পড়ল। আমার খুব খারাপ লাগছিল। স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আরও 2 দিন লেগেছিল। আমাদের ছেলের সংস্কারের স্বাভাবিকতা কখনই ফিরে আসেনি। মা সর্বদা আমার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করেছিল। এবং যখন পরিবর্তন করত অথবা ঘুমাতে যেত সবসময় নিজের ঘরের দরজা লক করত। প্রায় 3 মাস আমরা আমাদের জীবনকে এভাবেই কাটালাম। কিছুদিন পরে জিনিসগুলি স্বাভাবিক হওয়ার পরে আরও 2 সপ্তাহ পরে আমার মা তার বন্ধুদের সাথে একটি সিনেমাতে যায়। আমি জানতাম যে মা একটি মুভিতে যাচ্ছেন, কারণ মা আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছিল। আমিও নিজের কাজের জন্য শহরের বাইরে একটা ট্রিপে গেলাম। 2 দিন পরে যখন আমি আমার ট্রিপ থেকে ফিরে এলাম, যখন দেখলাম যে বাড়ির পরিবেশটা অনেকটাই আলাদা হয়ে গেছে। আমার মা খুব সুন্দর একটি শাড়ি পরেছে এবং তার চুলে ফুল লাগিয়েছে। সাধারণত বিধবা মহিলারা তাদের চুলে ফুল কখনো লাগায় না। মায়ের মনও খুব ভালো মেজাজে আছে বলে মনে হচ্ছে। আমি খুশি হয়েছি, কিন্তু মাকে এইভাবে দেখে হতবাক হয়েছি। আমি ঘরে এসে মায়ের জন্য আনা মিষ্টি মায়ের হাতে দিলাম আর মা হাসি মুখে সেটা নিল। মা আমার ট্রিপের ব্যাপারে অনেক কিছু জিজ্ঞাসা করল। আমি বুঝলাম যে মা আমায় ভালোভাবে গ্রহণ করেছে। আস্তে আস্তে আমিও অনেক স্বাভাবিকভাবে মায়ের সাথে কথা বলতে লাগলাম। আর মাকে খুব ভালোভাবে দেখতে লাগলাম। আমি খুশি হলাম যে মা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। রাতের খাবারের পরে মা আমায় স্নান করে আসতে বলল। আমি অবাক হয়ে মাকে জিজ্ঞাসা করলাম, আমি এত রাতে স্নান করে কি করব? মা গম্ভীরভাবে বলল, আমি যখন বলছি তখন তুই স্নান করে আয়। আমি অনিচ্ছা সত্ত্বেও স্নান করতে গেলাম, কারণ আমি মাকে আর রাগাতে চাইছিলাম না। আমি স্নান করে ঘরে আসতে মা আমায় বলল, নতুন গেঞ্জি পরে ঘরে শুয়ে থাকতে বলল। আমি মাকে বললাম, মা আমার এখন ঘুম আসছে না। মা আমায় বলল, আমি যা বলছি সেটা তুই কর, অত প্রশ্ন করতে হবে না। আমি মাকে রাগাতে চাইলাম না, তাই নতুন গেঞ্জি পরে ঘরে এসে বিছানায় শুয়ে থাকলাম। চোখ বোধ করে চিন্তা করতে লাগলাম মায়ের এরকম পরিবর্তনের কারণটা কি। কিছুক্ষণ পরে দরজার আওয়াজ পেয়ে দেখলাম মা হাতে একটা দুধের গ্লাস নিয়ে আমার ঘরে ঢুকল। মা একটা সুন্দর হলুদ শাড়ি পরেছিল। শাড়িটা অনেকটা নিচে করে পড়েছিল, তাই মায়ের সুন্দর দেখতে পেলাম। আমি মাকে এভাবে দেখে হতবাক হয়ে গেলাম। মা যেন ঠিক এক নববধূর মতো আমার ঘরে ঢুকল, কারণ সাধারণত নববধূ রায় হাতে দুধের গ্লাস দিয়ে এইভাবে ঘরে প্রবেশ করে। এক মুহূর্তের জন্য আমি ভাবলাম যে এটা হতে পারে না। আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি যাকে চেষ্টা করেছিলাম সে আবার আমার কাছে আসার চেষ্টা করছে কেন? মা ঘরে ঢোকার সাথে সাথে ঘরের দরজাটি বন্ধ করে আমার কাছে এসে দুধের গ্লাসটা হাতে দিল। আমি গ্লাসটা নিয়ে দুধটা খেয়ে নিলাম। গ্লাসটা টেবিলে রেখে মা আমার কাছে এসে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, তুমি যদি চাও তাহলে তোমার মা তোমার কর্ত্রী হতে প্রস্তুত। মায়ের কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আর সঙ্গে সঙ্গে আমারটা আরও শক্ত হয়ে গেল। আমি বিশ্বাস করতে পারছি না যে আমার নিজের মা আমাকে তাকে আমন্ত্রণ জানাচ্ছে। আমার এসব চিন্তা করতে কয়েক মিনিট সময় লেগেছে, কারণ আমি দেখতে পেলাম যে আমার মা এখনও আমার উত্তরের জন্য অপেক্ষা করছে। এই মুহূর্তে আমি কি করব বুঝতে পারছি না। আমার মাকে দেখতে ঠিক একজন সদ্য বিবাহিত কনের মতো লাগছে। মা নিজেকে আমার কর্ত্রী হিসাবে গ্রহণ করার জন্য প্রস্তাব দিচ্ছে, এবং আমার শক্ত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলার বাইরে আমি আর কিছুই ভাবতে পারলাম না। এরপর থেকে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো হয়ে গেল। মা আমার ঘরে প্রতি রাতে শুতে আসত। কারো কৌতূহল হতে পারে তাই মায়ের ঘরের বিছানাটাও সাজানো থাকত। দিনের বেলায় যখন কেউ আমাদের চারপাশে থাকে তখন আমরা কেবল মা এবং ছেলে, কিন্তু রাত হলেই আমার স্বামী ও স্ত্রী হয়ে যেতাম। মা স্বামীর কাছ থেকে ফিরে আসার অপেক্ষায় স্ত্রীর মতো পোশাক পরে আমার জন্য অপেক্ষা করত। আমি যখন কাজ থেকে বাড়ি ফিরে আসি তখন আমার মা সুন্দরভাবে সেজেগুজে থাকত। মা আমার কাছে স্ত্রী এবং আমি তার স্বামী ছিলাম। মা আমায় বলল যে আমি যেভাবে তাকে বিভিন্ন পোজে, যা আমার বাবা কখনো করেননি। কয়েক মাস পরে 43 বছর বয়সে আমার মা হেনা আবার হল। এবার মায়ের আমার বাচ্চা, তার নিজের ছেলের বাচ্চা। আমি খুশি আমাদের বাচ্চা আর 6 মাসের মধ্যে পৃথিবীতে ভূমিষ্ঠ হবে। এইভাবেই মা আর ছেলের প্রেমের সম্পর্ক আর সংসার চলতে লাগল। এখন মা আর আমি দুজনেই খুব খুশি।